সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করছি। আমাদের বিষয় ভৌত বিজ্ঞান, যেখানে আজকে আমরা মডেল 12 মানে শেষ মডেলটি নিয়ে আলোচনা করছি। আমরা আজকের ক্লাসের পরে নেক্সট এর পরে যে ক্লাসগুলো হবে সেগুলো ক্লাসে আমরা সাঁতরা এবং অভিনব যে টেক্সট বই রয়েছে তার অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর দুটো চ্যাপ্টার করে রয়ে গিয়েছে, ওটা আলোচনা করে নেব। আর যারা আগের অনুশীলনীমূলক প্রশ্ন এবং প্রশ্নবিচিত্রার আগের মডেলগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তাহলে আজকে আমাদের শেষ ক্লাস এবং টেক্সট বইটা আলোচনা হয়ে গেলে, অনুশীলনীমূলক কোশ্চেনগুলো আলোচনা হয়ে গেলে ওর পর থেকে আমরা নতুন একটা কোনো প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র মানে তোমাদের জন্য, এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি, ঠিক সকাল 7টাতে একটা ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমরা প্রথমত কোশ্চেনের দিকে আসি। তো আমরা এখানে বোধহয় ভুলবশত থাম্বনেলটা 12 নম্বর স্কুল করে দিয়েছি, তো এটা আমি এডিট করে 13 করে দেব। ওকে, আর তাহলে আমরা 13 নম্বর স্কুলটিকে নিয়ে শুরু করি। তো প্রথমত কোশ্চেন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। CO গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস কোনটি? তো 4টে অপশান রয়েছে, আমরা চারটে অপশানই পরীক্ষা করে দেখে নেব, মানে ক্যালকুলেশন করে দেখে নেব কোনটির সঙ্গে হয়। তো প্রথমত CO এর বাষ্প ঘনত্বটা আমরা আগে নির্ণয় করে ফেলি। CO এর বাষ্প ঘনত্ব হয়ে থাকে বা বাষ্প ঘনত্বর সূত্র হয় বাষ্প ঘনত্ব D সমান m/2। তো CO এর m মানে আণবিক ভর হয়ে থাকে কার্বনের 12 আর O এর জন্য 16। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 28 মানে 28। তাহলে আমরা m এর জায়গাতে 28 দিয়ে দিলাম ইন্টু 2 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2 2 4 8, আমরা পাচ্ছি 14। ওকে, তাহলে আমরা ডি এর বাষ্প ঘনত্বটা নির্ণয় করলাম। এখন অপশান এ O2 রয়েছে, এটা নিয়ে আমরা একটু দেখি। তো O2 এর আণবিক ভর m হয়ে থাকে, মানে একটি O এর জন্য 16, দুটি O রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। তাহলে আমরা ঠিক একই রকম D সমান m/2, m এর কাছে আমরা 32 দিলাম, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 3 একে 3 3 6 12, পাচ্ছি 16। ঠিক একই রকম অপশান বি N2 এর জন্য, এর আণবিক ভর m হয়ে থাকে, n এর জন্য 14, দুটো n রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। তাহলে সূত্রটা D সমান m/2, m এর কাছে 28/2, 2 দিয়ে দিলে 2 একে 2 2 4 8 সমান পাচ্ছি 14। তাহলে আমাদের নির্ণয় ছিল কিন্তু 14 দেখতে হবে যে কোনটির সঙ্গে 14 হয়। তাহলে আমরা দেখছি যে অপশান বি তার আণবিক ভর হচ্ছে 14, এটা হচ্ছে 14। ওকে, একটু ক্লিয়ার করে দিই, 14। ওকে, তাহলে আমরা উত্তরটি জেনে গেলাম, কিন্তু এরপরে যে দুটি অপশান রয়েছে সে দুটো সম্পর্কেও আমরা একটু দেখে নিই। তো অপশান সি এখানে বলছে H2, তো এর আণবিক ভর হয়ে থাকে m সমান H এর 1 আর দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। ঠিক একই রকম
ডি সমান m/2, m এর মান 2/2, 2 কেটে গেলে পাচ্ছি 1, তাহলে H2 বাষ্প ঘনত্ব 1। আবার অপশান ডি, এখানে রয়েছে Cl2, তো এর আণবিক ভর m সমান 35.5, দুটো Cl রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, এটি আমরা পেয়ে যাচ্ছি 71। তাহলে ডি সমান m/2, m এর মান পাচ্ছি 71/2, তো এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 35.5। তাহলে আমরা একটাই অপশান পাচ্ছি যেটা 14-র সাথে ম্যাচ করছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মানে N2। তাহলে আমরা এখানে মার্ক করে নিই N2। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x/ডিগ্রি সেলসিয়াস হলে এসআইতে কি হবে, যে x/k। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত কত, সেটি অসীম। নেক্সট, তড়িদাধানের মাত্রীয় সংকেতটি কি, যেটা আইটি। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ, NaCl। নেক্সট, কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম H2S। পরবর্তী, জিঙ্কের আকরিকের নাম জিঙ্কাইট। এখন আমরা গ্রুপ এ এটা কমপ্লিট করলাম। গ্রুপ বির প্রথম কোশ্চেন, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম নয়, সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক নয়। নেক্সট, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত, সেটাই যে অসীম, তার পাশে চিহ্নটাও তুলে ধরেছি। নেক্সট বলছে থার্মোমিটারে কোন নীতিতে কাজ হয়, তরলের তাপীয় প্রসারণ নীতিতে। পরবর্তী, H2 এর বাষ্প ঘনত্ব মানে প্রমাণ ঘনত্ব কত, 0.09 লিটার, বা আমরা ওখানে ছোট্ট করে লিখে রেখেছি 0.00009 গ্রাম পার ml। এটা একটু পাশে তীর চিহ্ন দিয়ে করে দিচ্ছি, 0.000 মানে 4টে 0, 9 গ্রাম পার ml। ওকে, নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে সিলিকন রোধ কিভাবে পরিবর্তিত হয়, সেটি হ্রাস পায়। নেক্সট, বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম মেনে চলে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে চলে। নেক্সট বলছে 1 BOT সমান কত জুল, 3.6 × 10⁶ জুল। পরবর্তী, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোন ধাতু ব্যবহার হয়, লোহা। অথবাতে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বার তড়িৎ কোষের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, সেটি অ্যানোড প্রান্ত মানে অ্যানোড তড়িৎদ্বার। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে কি প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, সমপ্রবাহ। নেক্সট, অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়, যেটা লোহা চূর্ণ। আচ্ছা, এখানে তড়িৎ বিশ্লেষণে কি প্রকার তড়িৎ ব্যবহার হয়, যেটা আমরা সমপ্রবাহ বলেছি, আর একে আমরা ডিসিও বলে থাকি। ওকে, নেক্সট পরেরটা তো করলাম। তারপরে বলছে অথবাতে বায়ুর কোন গ্যাসের কারণে রূপার জিনিস কালো হয়ে যায়, সেটা অক্সিজেনের জন্য। পরবর্তী, বিমানের কাঠামো তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়, ডুরালুমিন। অথবাতে বলছে কোন ধাতুকে আত্মরক্ষার সক্ষম বলা হয়ে থাকে, অ্যালুমিনিয়ামকে। ওকে, এখন আমরা গ্রুপ বি কমপ্লিট করলাম। গ্রুপ সির দিকে যাচ্ছি। গ্রুপ সির প্রথমত কোশ্চেন 3.1 রয়েছে, যে R1 R2 ও R3 ... RN মানে অসীম
রোধগুলির মধ্যে R1 ক্ষুদ্রতম, ওই রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রমাণ করো যে তুল্য রোধ ক্যাপিটাল R গ্রেটার দেন, এটা লেস দেন রয়েছে, লেস দেন R1। তাহলে আমরা এখানে এই প্রমাণটা খুব ছোট্ট করে দেওয়া রয়েছে 2 নম্বরের সাপেক্ষে। ওকে, নেক্সট অথবাতে বলছে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। তো এটা আমরা একটু দেখে নেব। 1 কুলম্ব আধান, যে 1 কুলম্ব সমান 1/1.602 ইন্টু 10⁻⁻19 এত ইলেকট্রন, বা যাকে আমরা সংকেতে ই লিখতে পারি। আর এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 6.02 ইন্টু 10⁻18 ইলেকট্রন, মানে ই দিয়ে দিলাম। ওকে, আর একটা ছোট্ট কথা, যদি মানে এই ক্লাসের শেষে একটা ফাইনালি পিডিএফ নির্গত হবে, মানে পিডিএফ তৈরি হবে। যদি পিডিএফটি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ইউরিয়ার শিল্পোৎপাদনের শর্ত ও সমীকরণ লেখো। এই যে ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত 1, 2 রয়েছে এবং সমীকরণ 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। নেক্সট ওরই সঙ্গে অথবাতে বলা হয়েছে পরীক্ষাগারে H2S প্রস্তুতির নীতি ও বিক্রিয়ার সমীকরণ লেখো। নেক্সট আমরা এখানে এই যে নীতি তুলে ধরেছি এবং সমীকরণটি হয়ে যাবে এই যে সমীকরণটি দেওয়া রয়েছে এটাই। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি যে মোর্চে কি। তো মোর্চে কাকে বলে খুব সুন্দরভাবে তোমাদের তুলে ধরেছি। তারপরে ওর সঙ্গে বলছে মোর্চে নিবারণের একটি উপায় লেখো। তো 3টি উপায় রয়েছে, যেটা তোমাদের খুশি সেটা করতে পারো। নেক্সট অথবাতে বলছে থার্মিট পদ্ধতিতে Fe নিষ্কাশনের শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। তো ওর জন্য আমরা একটু ছোট্ট করে এখানে লিখে নিই যে থার্মিট পদ্ধতিতে Fe নির্গতনের শর্ত, 1 মিনিট, শর্ত হয়ে যাচ্ছে যে উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন হয়, মানে Fe উৎপন্ন হয়। আয়রন ব্র্যাকেটে Fe লিখে দিচ্ছি, Fe উৎপন্ন হয় এবং এর সমীকরণ হয়ে যাবে সমীকরণ যে Fe2O3 প্লাস 2Al, যেখানে উৎপন্ন হচ্ছে 2Fe প্লাস Al2O3, তার সাথে 199 কিলো ক্যালোরি তাপ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। তো এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে পাওয়া যাবে। তো এখানে দুটো বিক্রিয়া। তো প্রথমত বলছে যে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন। ওকে, এটা একটা বিক্রিয়া হয়ে গেল। তো যেই অক্সিজেনটা তৈরি হবে সেই অক্সিজেনের সঙ্গে
পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমত প্রথম স্টেপটাকে নিয়ে আলোচনা করব। বলছে 6 গ্রাম কার্বনকে, মানে কার্বন করলাম সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য। তো কার্বনকে পোড়ানোর জন্য অক্সিজেনের প্রয়োজন। শুধু কার্বন নয়, যে কোনো জিনিসকে পোড়ানোর জন্য অক্সিজেন লাগবে। তো এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড CO2 পাওয়া যাবে। তো বলছে কতটা এই কার্বনকে পোড়ানোর জন্য কতটা অক্সিজেন প্রয়োজন। তো আমরা এখানে এই কার্বন আর অক্সিজেনের আণবিক ভরটা নির্ণয় করব। কার্বনের হয়ে থাকে 12 আর অক্সিজেনের আণবিক ভর মানে ও এর হয়ে থাকে 16। দুটিও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। এখানে আমরা করতে পারি যে 12 গ্রাম কার্বনকে দহনের জন্য 32 গ্রাম অক্সিজেন মানে O2 প্রয়োজন। তাহলে প্রশ্নে বলেছে 6 গ্রাম কার্বনকে দহনের জন্য 32/12 ইন্টু 6। তো 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এবার এই 16 গ্রাম অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে সেটা আমরা এখন নির্ণয় করে নেব। তো পটাশিয়াম ক্লোরেট যার সংকেত হয়ে থাকে KClO3, তো একে উত্তপ্ত করলে যেটি আমরা সমীকরণ পাব KCl প্লাস O2। এখন সমীকরণ হয়ে গেল। ব্যালেন্স করার জন্য আমরা এটা একটু ব্যালেন্স করে নিলাম। এখন এই KClO3 এবং এই O2 এদের দুজনের আণবিক ভর নির্ণয় করব। তো প্রথমের জন্য 2 কে 2 চলে এলো, K যার আণবিক ভর হয়ে থাকে 39 প্লাস Cl যার আণবিক ভর হয় 35.5 প্লাস O যার আণবিক ভর 16। 3টে O রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। 2 কে 2 চলে এলো, 39 প্লাস 35.5 মানে 35.5 প্লাস 16 3 হয়ে থাকে 48। আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 122.5 আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব 245 গ্রাম। ওকে, নেক্সট এখন O3 একে যদি আমরা ক্যালকুলেশন করি পাচ্ছি 3 কে 3 চলে এলো, ও জন্য হয়ে থাকে 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। 3 গুণিতক 16 দুগুণে 32 গুণ করলে পাচ্ছি 96 মানে 96 গ্রাম। এখন এটিকে একটু ছোট্ট ভাষা দিয়ে লিখে নেব যে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে আমরা সেখানে কত গ্রাম অক্সিজেন পেয়েছিলাম? এই যে 16 গ্রাম। তো এই 16 গ্রাম অক্সিজেন দিয়ে নির্ণয় করব 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কতটা KClO3 প্রয়োজন। 245/96 ইন্টু 16। তো 16 দিয়ে কাটলে আমরা একবারে 6 দিয়ে দিতে পারি, বা আমরা 2 দিয়েই কাটি যাতে তোমরা বুঝতে পারো। 2 4 8, 2 8 16, এদিকে 2 8 16। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 4 8, এদিকে হচ্ছে 2 4 8। ওকে, তারপরে আবারও 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে দিলে 2 একে 2 চলে যাচ্ছে, 2 6 12। ওকে, তাহলে নিচে আমরা পেয়ে যাচ্ছি যে, আচ্ছা ওদিকে না লিখে নিচে করি, 245/6। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 40.83 গ্রাম
KClO3 প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী আরও একটি অঙ্ক রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। তো তার আগে একটু ছোট্ট কথা বলে দিই। আমরা ক্লাস শুরুর আগেই প্রথমে বলেছি যে নতুন একটা প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। তোমরা শিওর শর্ট এই কোম্পানিটা নিশ্চয়ই তোমরা শুনেছ। তো শিওর শর্ট প্রশ্নবিচিত্রা নিয়ে আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল থেকে বলতে আমরা মাঝে কিছু অনুশীলনীমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা সাঁতরা এবং অভিনব টেক্সট বইয়ে। তারপরেই আমরা শিওর শর্ট শুরু করতে যাচ্ছি। ওকে, এখন আমরা এই যে কোশ্চেনটি রয়েছে এটা একটু আমরা দেখে নিই। 32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? তো প্রথমত বিক্রিয়াটা একটু দেখে নিই। জিঙ্ক Zn প্লাস তার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হয়ে থাকে H2SO4, এই দুজনকে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস H2। ওকে, তো এখানে জিঙ্ক এবং H2 এই দুইজনের আণবিক ভর নির্ণয় করব, যার জন্য জিঙ্কের আণবিক ভর প্রশ্নের মধ্যেই দেওয়া হয়েছে 65.4 এত গ্রাম। আর H2 এর বলছে 1, আর দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 65.4 গ্রাম জিঙ্ক থেকে, মানে Zn থেকে 2 গ্রাম H2 উৎপন্ন হয়। ওকে, তোমরা এখানে এই 65.4 গ্রাম জিঙ্ক এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া করে 2 গ্রাম H2 উৎপন্ন হয়, এই ভাষাটি লিখো। ওকে, আমি এখানে একটু শর্টে লিখে দিয়েছি। তো এখান থেকে আমাদের প্রশ্নে বলেছে 32.7 গ্রাম জিঙ্ক থেকে কতটা H2 উৎপন্ন হবে? 2/65.4 ইন্টু এদিকে 32.7। উপরের পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, নিচের পয়েন্ট তুলে দিলে উপরে একটা 10 চলে যাচ্ছে। তাহলে উপরের 10 নিচের 10 কেটে গেল। আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি তাহলে 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 একে 3, 3 8 24। তো উপরকেও 3 দিয়ে দিই, 3 একে 3, একটা শূন্য চলে আসবে, 3 লং 27। আচ্ছা, এখন আর মোটামুটি কাটাকাটি যাচ্ছে না, তো 100 চলে যাচ্ছে, একটু বড়োভাবে দিতে হবে যে 109, একে 109, 109 দুগুণে 218। ওকে, এখন নিচের 2 উপরের 2 কেটে গেল, তাহলে উপরেও 1 রয়েছে নিচেও 1 রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 1 গ্রাম H2 উৎপন্ন হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে একটু দেখে নিই। যে কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি লেখো। এই যে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা তুলে ধরা হয়েছে, কিভাবে এসেছে এখান থেকে এটা করবে। তো উপরে কাকে বলে সংজ্ঞা দিয়েছে। নেক্সট বলছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, এই যে মাত্রা mLT দেওয়া রয়েছে, দেখে নিও। mLT (10⁻³ থিটা (10⁻⁻1)। নেক্সট SI একক বলছে। SI এককটা কি লিখে দিচ্ছে একটু দেখে নাও। SI একক সমান W মানে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, নেক্সট অথবাতে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এবং ওরই সঙ্গে বলছে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না। আমরা এটা নেক্সট পেজে দেখে নেব। তো তিনজনের সম্পর্কটা আগে বলেছে, তো সম্পর্কটা আগে লিখে নেই একটু, যে আলফা
সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এই হচ্ছে তিনজনের সম্পর্ক। নেক্সট যেটা ছিল দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, এই যে দেওয়াই রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। তো 4.3 এখানে একটা ম্যাথ রয়েছে, একটু দেখে নিই। আর রোধের একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। আয়তন পরিবর্তিত থাকলে তারটির রোধের শতকরা কি পরিবর্তন হবে? তো রোধ মানে তারের দৈর্ঘ্য এল থেকে টেনে দ্বিগুণ করা হয়েছে, 2L করা হয়েছে। তো তাহলে বলেছে আর এই রোধের কি পরিবর্তন হয়েছে। তো আমরা একটা সমীকরণ জানি, এখানে লিখতে পারি যে আমরা জানি সমীকরণটি আর সমানুপাতি 1 বাই বা এল বাই এ বা এল, এক মিনিট, এই আর সমানুপাতি এল। ওকে, এই সমীকরণটা আমরা জানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর ও এল পরস্পর সমানুপাতি। তো আমরা বলতে পারি আর যতটা বৃদ্ধি পাবে এল ও ততটাই বৃদ্ধি পাবে। প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে আর মানে দৈর্ঘ্য আর কে দ্বিগুণ করার, আচ্ছা সরি এক মিনিট, দৈর্ঘ্য আর করে ফেললাম, একটা হচ্ছে এল হবে, দৈর্ঘ্য এল আর হচ্ছে আর হচ্ছে রোধ। ওকে, তাহলে এল কে দ্বিগুণ করলে রোধ আর ও দ্বিগুণ হবে। প্রশ্নে যেহেতু শতকরা বলেছে, তাহলে আমরা লিখতে পারি শতকরা অনুসারে দৈর্ঘ্য মানে রোধ আর 1 গুণ হলে 100% হবে। যেহেতু 2 গুণ বলেছে, তাহলে আমরা লিখতে পারি 200% বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ছোট ম্যাথ রয়েছে, দেখে নেব। 60 ওয়াট 120 ভোল্ট এর বাতির কথাটির অর্থ কি? এই যে 60 ওয়াট 120 ভোল্ট বৈদ্যুতিক বাল্ব বলতে বোঝায় বাল্বটি 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট লাইনের সঙ্গে যুক্ত করলে বাল্বটি সর্বাধিক উজ্জ্বলতা সহ জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 60 জুল হিসেবে তড়িৎ শক্তি খরচ হবে। নেক্সট ওরই সঙ্গে বলছে বাতিটি 220 ভোল্ট মেন লাইনে যুক্ত করলে বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে বাতিটিকে 220 ভোল্ট মেনে যুক্ত করলে, তাহলে আমরা লিখতে পারি ভি সমান 220 ভোল্ট। তাহলে বলেছে প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন এবং তারই সঙ্গে বলেছে বাতির ফিলামেন্টের রোধ আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা দুটো সমীকরণ লিখব, যে প্রথম সমীকরণ পি সমান ভি ইন্টু আই, নেক্সট আর সমান ভি বাই আই। এখন এই দুটো সমীকরণে মান পুট করলেই আমরা পেয়ে যাব। প্রথমটার দিকে আগে দেখি, পি এর মানটাকে আমাদের এখানে দেওয়া নেই, তো ভি এর মান দেওয়া রয়েছে, আই এর মানটিকে নির্ণয় করতে হবে, তাই আমরা আই কে অপোজিটে আনলাম,
তো লিখতে পারি P/V। তো P এর মান আমাদের এই প্রথমে দেওয়া রয়েছে যে 60 ওয়াট, এই যে 60 ওয়াট এটাই হচ্ছে আমাদের P এর মান, তাহলে লিখতে পারি P সমান 60 ওয়াট। তাহলে P এর মানটা লিখে দিই 60 ওয়াট। নেক্সট V হচ্ছে 220 ভোল্ট, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6, 2 একে 2, 2 একে 2, আমরা 3কে 11 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.27। ওকে, আর W/V সমান আমরা বলতে পারি অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা I এর মান পেয়ে গেলাম 0.27 মানে অ্যাম্পিয়ার। নেক্সট রোধ এর মান চেয়েছে, তো এই সমীকরণে V এর মান বসিয়ে দিলাম 220 ভোল্ট, I এর মান বসিয়ে দিলাম, আমরা এখানে নির্ণয় করেছি 0.27 অ্যাম্পিয়ার। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, পয়েন্ট তুলে উপরে তোমরা 100 করতে পারো, কিছু সমস্যা নেই। তো আমরা এখানে 100ই করে দিই, পয়েন্ট তুলে উপরে 100, তাহলে ওটা গুণ করলে আমরা পেয়ে যাব 22-এর পিঠে 3টি শূন্য। ওকে, 22 তো এটা ক্যালকুলেশন করলে 814.8, আর V/A মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার করলে আমরা পেয়ে যাব রোধ, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি, যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে কিছুক্ষণ তড়িৎ প্রবাহ হলে তারটি উত্তপ্ত হয়ে যায় এবং ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিছুটা কমে যায়। আচ্ছা, এর কারণ কি? তো এর কারণ খুব সুন্দরভাবে রয়েছে এখানে। নেক্সট বলছে আলো বাড়লে রোধ কমে, পদার্থের উদাহরণ দাও। তাহলে যে কোনো অর্ধপরিবাহী হয়ে যাবে, যেমন সিলিকন, এছাড়া রয়েছে জার্মেনিয়াম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, অথবাতে বলছে তড়িৎচুম্বকীয় আবেশে লেঞ্জের সূত্রটি লেখো, এবং তারই সঙ্গে এটা হচ্ছে বি হয়ে যায়। বিতে বলছে 3 পিন প্লাগে আর্থ পিনটি লম্বা ও মোটা হয় কেন? নেক্সট আমরা এখানে দেখে নিই, এই যে শক্তির মানে লেঞ্জের সূত্র, এবং তারই সঙ্গে 3 পিন প্লাগটি মোটা করা হয় কেন সেটাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন 4.5 বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এবং ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলো লেখো। তো এই যে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করা হয়, কি ব্যবহার হয়ে থাকে সেটা দেওয়া হয়েছে। নেক্সট বলছে ক্যাথোড এবং অ্যানোড, এই যে ক্যাথোড আর অ্যানোড আয়নীভবন বিক্রিয়া এখানে চায়নি, এটাকে বাদ দিয়ে দিও। নেক্সট অথবাতে বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে রূপার পরিশোধনের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তার সঙ্গে বলছে অ্যানোড মাড কি, এর গুরুত্ব। তো পরবর্তী পেজে আমরা দেখে নেব। তো যে প্রথমে যে কপারের সঙ্গে অ্যানোডের বিক্রিয়াটা বলেছে, সেই বিক্রিয়াটা একটু লিখে নিই। অ্যানোড বিক্রিয়া যেটি হচ্ছে কপারের সঙ্গে Cu+2e, যেখানে বিক্রিয়া করলে Cu2+, আর এটি হচ্ছে একটি জারণ বিক্রিয়া। ওকে, নেক্সট ওর সঙ্গে ছিল অ্যানোড মাড কি। এই যে অ্যানোড মাড বলছে অবিশুদ্ধ কপারে তড়িৎ বিশোধনের সময় বিশুদ্ধ কপারের ক্যাথোড ও অবিশুদ্ধ কপারে অ্যানোড ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করার সময় অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও অ্যানোডে ক্রমশ পুরু হতে থাকে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া শেষ হবার পরে অ্যানোডের শেষে কাদার মতো মূল্যবান ধাতু
যেটা AgAuPT মানে সোনার কথা বলেছে, রূপা এই সব রয়েছে, জমে থাকে। অ্যানোডে সঞ্চিত এই কাদার মতো পদার্থকেই অ্যানোড মাড বলা হয়। আর এর গুরুত্ব হয়ে যাবে যে অ্যানোড মাডের ফলে যে কোনো মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা বা AgAuPT এইসব সংকেতগুলো লিখে দিতে পারো যে এইগুলো পাওয়া যায়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। 4.6 বলছে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্পোৎপাদনের শর্তগুলি বা শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণগুলো লেখো। তো অসওয়াল্ড পদ্ধতিতে 3টি পদ্ধতিতে এই HNO3 প্রস্তুত হয়ে থাকে। তো 3টি পদ্ধতি, তার সঙ্গে বিক্রিয়া সমেত দেওয়া রয়েছে, দেখে নিও। তাহলে আজকে আমাদের যেটা কমপ্লিট ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এটা 13 হবে, 13 করে নিও। ওকে, আর একটা ছোট্ট কথা, তোমরা প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পেয়েছো। তো ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আগামীকাল আমাদের রুটিন অনুসারে ক্লাসে কি আলোচনা হবে সেগুলো আমরা আগামীকাল বলেই রেখেছি। তো সেই রকমই আমরা আলোচনা করব, এবং আলোচনা হয়ে গেলে শিওর শট যে বইটি রয়েছে ওর প্রশ্ন বিচিত্রাগুলো নিয়ে, মানে প্রশ্ন বিচিত্রার মতোই কিছু কোশ্চেন রয়েছে, স্কুল রয়েছে, মডেল দেওয়া রয়েছে, সেই কোশ্চেনের সলিউশনগুলো আমরা দেখে নেব। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ বলে এখানেই ক্লাসটি রাখছি।